প্রচুর মহিলাকে, নারী শক্তিকে তিনি এই লাখপতি দিদির স্কিমে আনার কথা বলছেন। কিন্তু একটা প্রশ্ন বারবার করে উঠে আসছে এখানে দাঁড়িয়ে কর্নেল চৌধুরী, যে গ্রামীণ মানুষ বা গ্রামীণ এলাকার মানুষ যাদের জন্য এই স্কিমটা, তারা কি বুঝতে পারবেন? কারণ তাদের কাছে তো লক্ষ্মীর ভান্ডারটা পাওয়াটা অনেক সহজ, কিছুই করতে হবে না, অ্যাকাউন্টে টাকা এসে যাবে। একদম ভাবে আমি যেটা বললাম, লক্ষ্মীর ভান্ডার আপনি যদি বাড়িতে বসে থাকেন এবং আপনার নাম যদি ডিস্ট্রিক্টে দাখিল থাকে, আপনার বাড়ির আপনার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে 2 মাস 3 মাস পরে পরে একসঙ্গে যতজন মহিলা বাড়িতে আছে সেই টাকাটা ঢুকে যাবে। যেমন কন্যাশ্রীতে টাকা ঢুকছে, যেমন লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে, এবং বিভিন্ন যেসব সোশ্যাল স্কিম আছে পশ্চিমবাংলায়, সেখানে যাদের টাকা দেওয়া হচ্ছে টাকা ঢুকছে। কিন্তু আমি আবার একইভাবে এখানে কয়েকটা নিয়মাবলী আছে, সেগুলো যদি পূরণ না হয় তাহলে লক্ষাধিক এই যে স্কিম, মোদি স্কিম, সেই স্কিমে কিন্তু আপনি দাখিলাত করতে পারবেন না। এবং আপনাকে যদি সেইখান থেকে ঋণ পেতে হয়, টাকা পেতে হয়, তাহলে আপনাকে যে রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে, সেই পূরণ না যদি না করেন, তাহলে আপনি আয়তার মধ্যে আসবেন, ঋণটা পাওয়া যাবে না। ঋণটা পাওয়া যাবে না। কিন্তু সেই জায়গায় আপনি যে হিসেবে আপনি পশ্চিমবাংলায় রাজনৈতিকভাবে এটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেখানে কতটা সফল হবে সময় বলবে। আমি আপনি দুজনই আজকের দিনে 15ই আগস্টে এই কথাটা বলতে পারবো না। এক, দ্বিতীয় হচ্ছে যে এইখানে একটা লড়াই, যেটা অনুপ্রবেশকারী লড়াই, যেটা নিয়ে এসআইআর নিয়ে একটা দীর্ঘ লড়াইয়ের দিকে দুটো রাজনৈতিক দলই এগিয়ে যাচ্ছে। আলটিমেটলি যদি আমরা ইস্যুটা না ঠিক করতে পারি, অনুপ্রবেশটা যদি আমি না আটকাতে পারি, অনুপ্রবেশকারীদের যদি আমি চিহ্নিত না করতে পারি, তাহলে আমরা যেখানে আছি সেখানেই থাকবো। এবং এই কথাগুলো যেগুলো রেড ফোর্ট থেকে বলা হলো, সেগুলো শুধু রাজনৈতিক ভাবেই এই কথাগুলোর থেকে গেল। আমরা দেখতে পারবো না যে অনুপ্রবেশকারীগুলোকে চিহ্নিত করে আবার যে রাষ্ট্র থেকে, যে দেশ থেকে এসছে, তাদের সেখানে ডিপোর্ট করা অথবা সেখানে পাঠিয়ে দেওয়া। সেই জায়গাগুলো যদি অন্য রাজনৈতিক দল আটকে দেয়, সেই জায়গায় কিন্তু আমাদের কমপ্লিট সিস্টেমটাই আটকে যাবে। তাতে কোনো রাজনৈতিক দলের অসুবিধা হবে না, অসুবিধা হবে পশ্চিমবাংলা যারা নিবাসী এবং ভারতবর্ষ অ্যাজ এ নেশন উইল হ্যাভ আ ডিফিকাল্ট। সেই জায়গায় আমরা যদি ইন্দিরা দেখতে হয়, তাহলে ভারতবর্ষকে শক্তিশালী করার জন্য শুধু রাজনৈতিক দায়রার মধ্যে না থেকে এর ওপরে যদি উঠতে সবাই আমরা পারি, এবং রাজনৈতিক দল, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে এটা রাজনীতির মধ্যে নিয়ে যাওয়া উচিত না, কিন্তু আনফর্চুনেটলি দুটো রাজ্যে ইলেকশন আছে, সেই রাজ্যে ইলেকশনের জন্য যে জিনিস উনি হাওয়ায় ভাসিয়ে দিল, আমার মনে হয় এটা অনেকটা বেশি রাজনৈতিক ভাবেই এই কথাগুলো বলা হলো। আর যদি উনি সত্যি করে মনে করেন যে অনুপ্রবেশকারীদের, যেটা আমরা প্রত্যেক, আমি আপনি সবাই মনে করি যে আমাদের ঠেকানো সম্ভব হয়, যদি সত্যি ঠেকাতে চায়, তাহলে কি করবে? ওরা ভাগ বসাতে কারেক্ট, তাহলে ওদের চিহ্নিত করে ওদের ডিপোর্ট করা হোক, আমরা এটা দেখতে চাই। আর যদি এটা উনি না করতে পারেন, তাহলে এটা ওই রেড ফোর্টে 15ই আগস্টে একটা ভালো বক্তৃতা হিসেবেই রয়েছে। একদমই। কিন্তু কর্নেল চৌধুরী, আরো কতগুলো প্রশ্ন এর মধ্যে উঠে আসছে। এই লাখপতি দিদি হোক বা এই যে 15,000-এর স্কিমই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় কাঁটা কিন্তু আরেকটা শব্দ, সেটা হচ্ছে এসআইআর। যেভাবে এসআইআর একেবারে কাঁটার মতো বিঁধছে, এবং এ রাজ্যে যেভাবে এসআইআর বিহারের নমুনাকে তুলে ধরেছে, সংখ্যাটা প্রচুর। বিজেপি নেতারা বলছেন 1 থেকে 1.5 কোটি, কিন্তু সেইগুলোকে উপেক্ষা করে স্কিমগুলো কি আদৌ ঠেকবে? যদি আজকে লালকেল্লার ভাষণে ভোটের দিকেও নজর রাখেন প্রধানমন্ত্রী, তাহলে অন্তত এই জায়গাটারও কিন্তু একটা বিশাল গুরুত্ব রয়েছে। ইন্দিরা, এসআইআরটা আমার আপনার বিচ্ছে না, এটা কোনো রাজনৈতিক দলের দিতে পারে। আমরা চাই যারা অনুপ্রবেশ সত্যি করে করেছে, যারা আমাদের যুবক যুবতীর যে চাকরির ওপর হস্তক্ষেপ করেছে, যারা আমাদের যে স্কেয়ার্ড রিসোর্সেস, সেই রিসোর্সেসে অনুপ্রবেশকারী এসে থাবা বসিয়েছে, ঢুকিয়েছে, যারা আমাদের জমি অধিগ্রহণ করছে অনুপ্রবেশকারীরা, সেই জায়গা থেকে যদি ডেমোগ্রাফিক একটা মিশন ভারতবর্ষ নামে, ভারতবর্ষ, আমি কোনো রাজনৈতিক দল বললাম না, ভারতবর্ষ নামে, নিশ্চিতভাবে আমরা সবাই সেটাকে স্বাগত জানাবো, করা উচিত। কিন্তু আমরা যদি এই শুধু ভোটের জন্য 2026 বাংলা কিরম ভাবে দখল করব, সেই রাজনৈতিক একটি দল
দিল্লির থেকে যেহেতু বসে আছে, পাওয়ার আছে, সেগুলো ইউজ করে অন্য একটি রাজনৈতিক দলকে সরাবার জন্য শুধু এই ইউজ করবে অনলি পশ্চিম বাংলায়, তাহলে কিন্তু এটা প্রশ্নচিহ্ন রয়ে যাবে। তাই আমরা প্রশ্ন তুলছি আজ তাক বাংলার মধ্যে, যদি 2024-এ অনুপ্রবেশকারীর ভোটে, যদি তখনও এরা ভোটে ছিল, আপনি যেটা বলছেন সেই ভোট এসআইআর কিছুই না, এসআইআর যে ইলেকট্রাল রোল, তাদের অনুপ্রবেশকারীর নাম আছে কিনা সেখানে চিহ্নিত করা, যদি এরা অনুপ্রবেশকারী হয় তাদের আলাদা করা এবং আলটিমেটলি বাংলাদেশে ফেরত পাঠানো। সেইটা যদি না করতে পারে আর শুধু ইলেকশনের জন্য কাজ করে, তাহলে 2024-এ যারা অনুপ্রবেশকারীর ভোটে জিতে দিল্লির মসনদে রুল করছে তাদের চিন্তা করতে হবে, শুধু কি আমি পশ্চিম বাংলা ভোটের জন্য এটা করছি, না আমাকে নিজেদের জন্য সেটা করা হচ্ছে এবং গোটা দেশের জন্য করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অলরেডি এই কথাটা বলেছেন যে তাহলে গোটা দেশে এসআইআর হোক, লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, আবার সবাই ভোটে যাক। এই কথাটা কিন্তু নীতিগত ভাবে আমি 2024-এ যে ইলেকশন হয়েছে এটাকে আমরা সবাই রিজাইন করছি। পুরো দেশে এসআইআর হোক, এসআইআর এ যারা অনুপ্রবেশকারী তাদের আলাদাভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হোক এবং ডিপোর্ট করে দেওয়া হোক বাংলাদেশে। যদি সে অনুপ্রবেশকারী হয়, যে তার মধ্যে একটা লোক যেন ভারতীয় নাগরিক না হয়, তাকে জবরদস্তি, সে যে কোনো ধর্মের হতে পারে, সে হিন্দু মুসলিম যে কোনো ধর্ম হতে পারে, সে যদি অন্য ধর্মের হয়, মাইনরিটি ধর্ম হয়, তাকে পিঠে স্ট্যাম্প মেরে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে। এটাও কিন্তু ভুল, এটা অন্যায়, এটা ক্রিমিনাল অফেন্স। কিন্তু সেই জায়গায় যদি অনুপ্রবেশকারী থাকে নিশ্চিতভাবে করুক, আমরা চাই, আমরা ভারতবর্ষে যারা নাগরিক আমরা চাই যারা অনুপ্রবেশ করেছে ইল্লিগালি তাদেরকে আসল যারা ইল্লিগালি যারা আসল ঢুকেছে তাদেরকে চিহ্নিত করা হোক। কর্নেল চৌধুরী, শেষ প্রশ্ন করব আপনাকে আজকে। আপনি বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন রাজ্যে গেছেন, বিভিন্ন দেশে আপনি গেছেন। যেমন আমরা দেখি যে ইউএসএতে বা অন্যান্য দেশগুলোতে থাকতে গেলে সেখানকার যারা স্থায়ী বাসিন্দা তাদেরকে গ্রিন কার্ড হোল্ডার হতে হয়। আমাদের ভারতবর্ষে দাঁড়িয়ে যদি নাগরিকত্ব যাচাইয়ের জন্য বা নাগরিকত্ব প্রমাণ করার জন্য সেই রকম কোনো কার্ড চালু করতে চায় যে কোনো সরকার, সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, এটা তো স্টেট থেকে হয় না, জেনারেলি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই হয় যে কে আসলে এই দেশের বাসিন্দা সেটা যাচাই করার জন্য যদি নির্দিষ্ট যদি সেই রকম কোনো রুল হয়, তাহলে আপত্তিগুলো কেন হয় রাজ্য সরকারের ক্ষেত্রে? কারণ এটা তো প্রত্যেকটা মানুষের, গোটা দেশের নিরাপত্তার প্রশ্ন, এটা এক। আর 2 নম্বর প্রশ্ন করব আপনার কাছে, শেষ এই দুটো প্রশ্ন, যে এই স্কিমগুলোই কি আসলে ভোটে জেতার আসল হাতিয়ার? দেখুন, আপনি আপনার প্রশ্ন মন্ত্র দিয়ে উত্তরটা দিয়ে দিয়েছেন, তো আমাকে বেশি কষ্ট করতে হবে না। আপনি খুব সুন্দর সুদারুণ ভাবে এই উত্তরগুলো দিয়ে দিলেন। কিন্তু প্রথম কথা হচ্ছে, যারা যারা মসনদে বসে আছে, দিল্লির মসনদে বসে আছে, যে আধার কার্ড করলো, ইন্দিরা এই আধার কার্ডটা দেখতে একটা ছোট কার্ড, কিন্তু এটা লক্ষাধিক টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা এইটা করতে গিয়ে পুরো ভারতবর্ষে কিন্তু আমরা অলরেডি শেষ করেছি, টাকা ব্যয় করেছি। এই কার্ডটা এখন অনেক জায়গায় প্রশ্ন চিহ্নের মুখে।